জুলাই সনদের প্রাথমিক খসড়া চূড়ান্ত। আগামীকাল রাজনৈতিক দলগুলোর কাছে তা পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করতে চায় কমিশন। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়বস্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, সোমবার জুলাই সনদের প্রাথমিক খসড়া দলগুলোর কাছে পাঠানো হবে। খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা ধরনের মতামত দিলে সেগুলো সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। তিনি আরো বলেন, ২০টি বিষয়ের মধ্যে নোট অফ ডিসেন্ট সহ 10টি বিষয়ে একমত হয়েছে দলগুলো, 7টি বিষয়ে ঐকমত্য হয়নি। আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা ৩১ জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে, অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি। সংলাপে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি কি হবে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত তুলে ধরেছে দলগুলো। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, সাথে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বলা হচ্ছে যে এই 5টা থাকবে। এর সাথে ৭২-এর সংবিধানে থাকা অথবা ৫ম সংশোধনীতে যোগ হওয়া কোনো মূলনীতি যোগ হবে অথবা হবে না, এটা আগামী সংসদের এখতিয়ারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। ৭২-এর ওই 4 মূলনীতি বাদ দিয়ে আজকের এই 5টি পয়েন্টকে প্রতিস্থাপন করতে হবে। 5টা রাজনৈতিক দল এটা আসলে খুবই আপত্তিজনকভাবে তারা কমিশনের আলোচনার যে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল এখানে তারা ব্যাঘাত ঘটিয়েছে। আগামী পার্লামেন্টের কাছে এটা ঠেলে দেওয়া মানে হচ্ছে যে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান মূলনীতি তৈরি হয় সেটিকে ডেফার্ট করা। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে 4 মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয়, সেইটার সাথে আমরা একেবারেই নাই। ভাষার মার পেছে, শব্দের মার পেছে, বাক্যের মার পেছে, কথার মার পেছে ওই 4 মূলনীতিকে আন্ডারমাইন করে প্রতিস্থাপন করে এইরকম কোনো ইঙ্গিত দেশবাসীর সামনে আমরা দিতে দেব না। এদিকে স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে একমত প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ঐক্যমত্য করে আমরা জুলাইয়ের ৩১ তারিখ আগে জুলাই সনদে আমরা স্বাক্ষর করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করেছে সংগঠনটি। বিকেলে শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, এখনও রাজনৈতিক দলের আশ্রয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে অনেকে, যার ফলে এই সিদ্ধান্ত নেন সংগঠনটির নেতারা। দাবি করেন, বাংলাদেশের ইতিহাসে কোনো অপরাধের দায় স্বীকার করে সারা দেশের কমিটি স্থগিত করেনি কেউ। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে যারা যে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো, একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না, এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। এদিকে রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অপর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এরই মধ্যে চাঁদাবাজির সাথে জড়িত নেতাদের সংগঠন থেকে বহিষ্কার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে কেউ চাঁদাবাজি বা মব সৃষ্টির চেষ্টা করলে 999-এ ফোন দেওয়ার পরামর্শ দিয়েছে ডিএমপি। মিজান শাহজাহানের রিপোর্ট। গুলশান থানায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার 4 আসামির 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জিয়াদুর রহমান প্রত্যেকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা পরিচয় দিয়ে গুলশানে 17 জুলাই আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসা থেকে 10 লাখ টাকা চাঁদা আদায় করে। 10 দিনের মাথায় শনিবার রাতে আবার ওই বাসায় গিয়ে আরও 1 কোটি টাকা চাঁদা দাবি করে তারা। জনৈক সিদ্দিক আবু জাফর তার অভিযোগের প্রেক্ষিতে একটা চাঁদাবাজি মামলা রুজু করা হয় এবং যে 5 জনকে গ্রেফতার করা হয় সেই 5 জন সহ যার নামে আরও একজন এবং আরও 6-7 জন বিরুদ্ধে এই মামলাটা রেকর্ড করা হয়। চাঁদাবাজির ঘটনায় ক্ষোভ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক উমামা ফাতেমা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জরুরি নোটিশে জানিয়েছে, চাঁদাবাজির ঘটনায় কেন্দ্রীয় সংসদের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান বলেন, আইন নিজ হাতে তুলে নেওয়া ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়ালে জিরো টলারেন্স নীতি দেখাবে পুলিশ। পুলিশের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অপরাধ করার চেষ্টা করে, আমরা নগরবাসীকে অনুরোধ করছি সেটা যেন পুলিশ স্টেশনকে জানানো হয় এবং 999-এর মাধ্যমে তারা সেটা আমাদের কাছে অবহিত করতে পারেন। এই ক্ষেত্রে কেউ অপরাধের শিকার হওয়ার সম্ভাবনা থাকলে তিনি যদি তথ্য দেন, আমরা তার যে নাম পরিচয় গোপন রেখে আমরা অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আসামিদের জিজ্ঞাসাবাদ করে এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। দেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরলে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, বিএনপি সবার আগে সংস্কার চায়, আর তা হতে হবে জনগণের চাহিদা মতো। আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা নির্বাচনকে ভয় পায় তাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা নিয়ে রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আয়োজিত সেমিনারে অংশ নেন বরেণ্য রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও পরিবেশবিদরা। এতে বক্তারা বলেন, আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে ভারত। গণমানুষের স্বার্থ রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার জরুরি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। রাজনৈতিক ঐক্য থাকলে যে কোনো ইস্যুতেই সমঝোতায় পৌঁছানো সম্ভব। জনপ্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র কাঠামো পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ বিএনপি। আমাদের দেশের মানুষ উপরে উঠতে চায়, উন্নতি চায়, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা চায়। সেই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয়গুলোর সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। অনেকে আজকাল অনেক কথা বলছেন, সংস্কার হচ্ছে, সংস্কার তো আমরা অনেক আগে উপলব্ধি করেছি। জনগণের যেটা প্রয়োজন এবং কালের যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন আনা দরকার, রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন আনা দরকার, সে ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হলে অভ্যুত্থানের চেতনা ভুলণ্ঠিত হবে। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পুলিশ প্রশাসন কাজ করছে না, থমকে আছে বিনিয়োগ। কিছু লোক শুরু করেছে নির্বাচন বিরোধী কর্মকাণ্ড, গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড। যে সমস্ত দেশে এই সমস্ত কর্মকাণ্ড বেশি দিন চলেছে, সেই দেশগুলোতে গৃহযুদ্ধ হয়েছে, সেই দেশগুলোতে অশান্তি হয়েছে, বিভাজন হয়েছে। আমরা কি বিপ্লব ফেল করতে চাই? না চাইলে তো আপনি যাদের জন্য যুদ্ধ করলাম, যাদের মালিকরা নিয়ে এতদিন কথা বললাম, তাদের মালিকেরা দিতে এত কষ্টের কি আছে? যারা নির্বাচনকে ভয় পান, তো তারা রাজনৈতিক দল করার তো কোনো দরকার নেই। এদিকে নির্বাচন কমিশনে 2024 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। এতে আয় দেখানো হয়েছে 15,65,94,842 টাকা, আর ব্যয় হয়েছে 4,80,04,820 টাকা।
এ সময় নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে নির্বাচন কমিশনকে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছেই, তার তো স্বাধীনতা রয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরো বড় দায়িত্ব পালন করতে হবে তাদের। ফ্যাসিবাদের পতনের পর এবার তরুণরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে এনসিপির নেতৃত্বে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নেত্রকোনায় জুলাই পদযাত্রায় তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে গণহত্যাকারীদের বিচার ও নতুন সংবিধান বাস্তবায়ন করা হবে। এজন্য গণপরিষদ নির্বাচন জরুরি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর সংবিধান নির্ধারণ করবে। পরে পদযাত্রার অংশ হিসেবে শেরপুর যান এনসিপি নেতারা। প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ২৪-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর দেশ গড়ার লক্ষ্যে সারা দেশে রাজনীতির মাঠে চষে বেড়াচ্ছেন তরুণ রাজনীতিকরা। জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতাকর্মীদের নিয়ে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা এদিন নেত্রকোনায়। শহরের পুরাতন কালেক্টরেট মাঠে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথে নেমেছে এনসিপি। এই পথযাত্রা একটি নতুন সংবিধানের জন্য, এই পদযাত্রা গণপরিষদ নির্বাচনের জন্য। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং দেশব্যাপী সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে, যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামীর নতুন সংবিধান নির্ধারণ করবে। রাষ্ট্র সংস্কার সহ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। পিআর পদ্ধতিতে উচ্চ কক্ষের নির্বাচন চেয়েছি, কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায় তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। এরপর এনসিপির পদযাত্রা যায় শেরপুরে। আওয়ামী শাসনের ১৫ বছরে পুলিশ থেকে শুরু করে সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয় বলেও অভিযোগ করেন এনসিপির নেতারা। বলেন, নতুন দিনের সংস্কারে এসবের দৃশ্যমান পরিবর্তন করতে হবে, জনগণকেও হতে হবে তৎপর। পুলিশ সংস্কার কমিশনের পরেও আমাদের একটা দাবি ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের ঘাঁটিতে নতুন করে পুলিশ মোতায়েন করা। সেটা কি হয়েছে? যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে ২৫টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ। এছাড়াও গম, সয়াবিন, তুলা, এলএনজির আমদানিও বাড়ানো হবে বলে জানালেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বেশি দামে এসব পণ্য কিনলেও জনগণের উপর চাপ পড়বে না বলে তার দাবি। সচিব জানান, সবশেষ ধাপের আলোচনায় আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা সহ প্রতিনিধি দল। নতুন শুল্ক হার ২০% নিচে নামিয়ে আনার আশা করছেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। শুল্কের জাল বিছিয়ে বিভিন্ন দেশকে বাণিজ্যিক চাপে ফেলেছে যুক্তরাষ্ট্র। আলোচনার টেবিলে দিচ্ছে নানা শর্ত। বাংলাদেশকে বলেছে তাদের পণ্য বেশি কিনতে। এর প্রেক্ষিতে দেশটির সাথে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তার অংশ হিসেবে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানালেন বাণিজ্য সচিব। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। বোয়িং তো একসাথে আর ওগুলো কেনা হচ্ছে না, আপনি অর্ডার দিলে কত বছরে পাবেন সেগুলো। গত বছরে সারা বছরে যুক্তরাষ্ট্র 12টা এয়ারক্রাফট ডেলিভারি করেছে সারা পৃথিবীকে। তা আমাদের হয়তো বছরে একটা ভাগে পড়বে। পাশাপাশি অন্য সোর্স থেকে এয়ারবাস বা অন্য আমরা কিনবো না তা তো নয়। এছাড়াও গম, সয়াবিন, তুলা, এলএনজি আমদানি বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে এসব পণ্য কিনে আনতে খরচ বেশি পড়বে বলে মনে করছেন অনেক ব্যবসায়ী, যার প্রভাব পড়বে বাজারে। তবে তা মানতে নারাজ বাণিজ্য সচিব। আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি,
আমাদের সয়াবিন যারা আমদানি করে ওইটা প্রাইভেট সেক্টরে। উন্নত মানের গমটার জন্য আপনাকে কানাডা বা ইউএসএ যেতে হয়, কারণ আপনার ময়দার প্রয়োজনটাও তো আছে। যা কিছুই তাদের কাছ থেকে কিনবো তাই যে বেশি দামের হবে একথা আপনি ধারণা করে দিচ্ছেন কেন? এর প্রভাব দেশের বাজারের উপরে তেমন কিছু পড়বে না। এসব উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার কমবে কিনা তা এখনও নিশ্চিত নয়। 1 আগস্ট নতুন হার কার্যকরের আগে ওয়াশিংটনে তৃতীয় দফায় বৈঠকে বসবেন দুদেশের বাণিজ্য প্রতিনিধিরা। বাংলাদেশের অন্যতম রপ্তানি প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও ভারত শুল্ক 20% নামিয়ে এনেছে। ঢাকার প্রত্যাশাও তেমনই। 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে। তো সেখানে আমাদের আলোচনা হবে। আমাদের আলোচনা সরাসরি 1 তারিখের যে সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। আমরা মনে করছি যে তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়লেও চীনের সাথে সম্পর্ক খারাপ হবার সম্ভাবনা নেই বলে মনে করছেন বাণিজ্য সচিব। চায়নার সাথে